বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে রিক এনজিওতে যে 936 জনের একটি বিশাল সার্কুলার প্রকাশ করা হয়েছে। এই সার্কুলারটি মূলত দৈনিক ইত্তেফাক এবং বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় 1 আগস্ট 2025 সালে এটি প্রকাশ করা হয়। এখানে বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয়ে সর্বনিম্ন এইচএসসি পাশ করলে এই সার্কুলারে আবেদন করতে পারবেন। আজকে এই সার্কুলার এবং এর আবেদন পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করব, তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওর কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সো চলুন কথা না বাড়িয়ে চলে যায় ডিরেক্ট এটির সার্কুলারে। সো এটি হচ্ছে রিক এনজিও, যেটার ফুল ফর্ম হচ্ছে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার। এখানে আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে মূলত একটি ফুললি বেসরকারি সংস্থা, যেখানে হচ্ছে যেটির কাজ হচ্ছে মাইক্রো ফিন্যান্স নিয়ে। এবং এখানে দেখতে পাচ্ছেন তাদের যে মাইক্রো ক্রেডিট রেগুলেশন অথরিটি কর্তৃক যে সনদ নাম্বার সেটা এখানে দেখতে পাচ্ছি। এবং এখানে এটি বাংলাদেশের প্রায় প্রত্যেকটি প্রত্যন্ত এলাকাতে এর যে কার্যক্রম সেটা কিন্তু চলে আসতেছে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে ক্রমিক নাম্বার, পদের নাম, শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য অভিজ্ঞতা সহ যোগ্যতা এখানে দেওয়া আছে। সো প্রথমে যে পদ সেটা হচ্ছে এখানে জেনারেল ম্যানেজার। এখানে পদসংখ্যা হচ্ছে 6টি এবং মূল বেতন হচ্ছে 32,000 টাকা। আপনি নিয়মিতকরণের আগে বা আপনার পার্মানেন্ট হওয়ার আগে এটার বেতন হবে 70,000 থেকে 75,250 টাকার মধ্যে। এবং আপনি যদি স্থায়ীকরণের পরে আপনাদের এখানে বেতন হবে 76,875 টাকা থেকে 80,125 টাকা পর্যন্ত। এবং এখানে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন আপনাকে অবশ্যই স্নাতক বা সমমান ডিগ্রি আপনাকে কিন্তু কমপ্লিট করতে হবে। এছাড়াও অভিজ্ঞতার মধ্যে অবশ্যই আপনাকে ঋণ কার্যক্রমের জুন ব্যবস্থাপনা পর্যায়ে কমপক্ষে আপনাকে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন থাকতে হবে এবং অবশ্যই আপনাকে এমএস অফিস পরিচালনার দক্ষতা থাকতে হবে, সেক্ষেত্রে আবেদন করতে পারেন। এছাড়াও অবশ্যই আপনাকে বয়স হতে হবে সর্বোচ্চ 45 বছর পর্যন্ত। এই জেনারেল ম্যানেজার পদে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এরপরে 2 নম্বর পদটি হচ্ছে এরিয়া ম্যানেজার। এখানে পদসংখ্যা হচ্ছে 30টি। এটার মূল বেতন হচ্ছে 26,300 টাকা এবং আপনাকে স্থায়ীকরণের আগে বেতন হবে সর্বনিম্ন এখানে 59,600 থেকে 62,230 টাকা পর্যন্ত। এবং আপনাকে স্থায়ীকরণের পরে এটার বেতন হবে 63,545 টাকা থেকে 66,175 টাকা পর্যন্ত। এবং এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ন্যূনতম আপনাকে স্নাতক পাশ করতে হবে, সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও অবশ্যই আপনাকে ঋণ কার্যক্রম এরিয়া ব্যবস্থাপনার কমপক্ষে আপনাকে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন থাকতে হবে এবং অবশ্যই আপনাকে এমএস অফিস পরিচালনা দক্ষতা থাকতে হবে এবং অবশ্যই আপনার বয়স কিন্তু সর্বোচ্চ 40 বছর পর্যন্ত এখানে আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও আপনারা যারা যদি অভিজ্ঞ হন সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনার যে বয়স সেটা কিন্তু শিথিল করা হবে বা বয়স আপনার কিন্তু এখানে বাড়াবে। যদি আপনার এখানে অভিজ্ঞতা যদি বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে বয়স বাড়ার সম্ভাবনা থাকবে। এরপরে 3 নম্বর পদটি হচ্ছে শাখা ব্যবস্থাপক, যেটার পদসংখ্যা হচ্ছে 150টি এবং এটির মূল বেতন হচ্ছে 21,000 টাকা এবং আপনার নিয়মিতকরণের আগে এটির বেতন হবে 47,000 থেকে 49,100 টাকা পর্যন্ত এবং স্থায়ীকরণ বা নিয়মিতকরণের পরে আপনার বেতন হবে 50,150 টাকা থেকে 52,250 টাকা পর্যন্ত। এবং এখানে আপনি ন্যূনতম স্নাতক বা সমমান ডিগ্রি কমপ্লিট করলে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারতেছেন। এখানে অবশ্যই আপনাকে ঋণ কার্যক্রমের শাখা ব্যবস্থাপনায় অবশ্যই আপনাকে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন থাকতে হবে এবং অবশ্যই আপনাকে এমএস অফিস পরিচালনা করার দক্ষতা থাকতে হবে এবং অবশ্যই এখানে সর্বোচ্চ বয়স কিন্তু আপনার 35 থাকতে হবে। এবং এছাড়াও যদি আপনার অতিরিক্ত যোগ্যতা থেকে থাকে বা এর বেশি অভিজ্ঞতা থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনার বয়স শিথিলযোগ্য বা বয়স আপনার বাড়তে পারে সে অনুযায়ী। এরপরে 4 নম্বর পদটি হচ্ছে শাখা হিসাবরক্ষক কর্মকর্তা। এখানে পদসংখ্যা হচ্ছে 250টি। এটার মূল বেতন হচ্ছে 15,700 টাকা এবং এটির নিয়মিতকরণের আগে এটির বেতন হবে 36,400 থেকে 37,970 টাকা পর্যন্ত। এবং এটি নিয়মিতকরণের পরে বা পার্মানেন্ট হওয়ার পরে এটির বেতন হবে এখানে দেখতে পাচ্ছেন 38,775 টাকা থেকে 40,325 টাকা পর্যন্ত। এবং এখানে সর্বনিম্ন আপনাকে স্নাতক ডিগ্রি কমপ্লিট করতে হবে এবং অবশ্যই আপনাকে হিসাব বিজ্ঞানে স্নাতক কমপ্লিট করতে হবে, সেক্ষেত্রে এখানে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়াও দেখতে পাচ্ছেন অবশ্যই আপনাকে ঋণ কার্যক্রম হিসাব ব্যবস্থাপনায় আপনাকে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন থাকতে হবে এবং অবশ্যই আপনাকে MIS and IFIS
প্রতিবেদন প্রস্তুতে আপনাকে পারদর্শী থাকতে হবে, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদনটা করতে পারবেন। এবং অবশ্যই আপনাকে এমএস অফিসের উপরে দক্ষতা থাকতে হবে। এখানে সর্বোচ্চ বয়স হচ্ছে 35। এছাড়াও যদি আপনার বিশেষ অভিজ্ঞতা থেকে থাকে বা বেশি অভিজ্ঞতা থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার বয়স এখানে তারা বেশি বয়স পর্যন্ত নিতে পারে, 35-এর উপরে। এরপরে সর্বশেষ যে পদ সেটা হচ্ছে ঋণ কর্মকর্তা। এখানে পদের সংখ্যা হচ্ছে মোট 500টি এবং এটির বেতন, মূল বেতন হচ্ছে 14,900 টাকা এবং এটির যে নিয়মিতকরণের আগে এটির বেতন হচ্ছে 34,800 টাকা থেকে 36,290 টাকা পর্যন্ত এবং স্থায়ীকরণ অথবা পার্মানেন্ট হওয়ার পরে আপনার বেতন হবে 37,035 টাকা থেকে 38,525 টাকা পর্যন্ত। এখানে আপনি ন্যূনতম এইচএসসি পাস করলে আবেদন করতে পারেন এবং অবশ্যই আপনাকে ঋণ কার্যক্রমের মাঠ পর্যায়ে কমপক্ষে আপনাকে 1 বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন থাকতে হবে এবং এখানে সর্বোচ্চ বয়স কিন্তু আপনার 32 থাকতে হবে। এছাড়াও যদি আপনি বেশি অভিজ্ঞতা সম্পন্ন হন, সেক্ষেত্রে কিন্তু আপনার বয়স এখানে শিথিলযোগ্য। সো এটি ছিল মূলত রিক এনজিওর পদের নাম, শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য অভিজ্ঞতা। এখানে আপনি বলে রাখি, এখানে কিন্তু আপনাদের যে নিয়মিতকরণের কতদিন লাগবে সেটা কিন্তু বলে না। এখানে ন্যূনতম যে কোনো এনজিওতে 6 মাস থেকে 1 বছরে নিয়মিতকরণ করে অথবা 6 মাস থেকে 1 বছর পরে আপনার যদি কার্যক্রম এখানে সঠিক হয়, সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে আপনাকে স্থায়ীকরণ করা হবে এবং স্থায়ীকরণের পরে আপনাকে যে দ্বিতীয় যে বেতন সেটা কিন্তু আপনাকে তারা প্রোভাইড করবে। এরপরে দেখতে পাচ্ছেন কিছু শর্ত দেওয়া আছে। শর্তের মধ্যে প্রথমে এখানে দেখতে পাচ্ছি আপনাকে এখানে সকল পদের কাজই হচ্ছে ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনা করতে হবে এবং এখানে 2 নম্বর দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশের যে কোনো স্থানে আপনাকে কাজ করার মন মানসিকতা কিন্তু থাকতে হবে, সেক্ষেত্রে কিন্তু সেই হিসাবে আপনাকে আবেদনটা করতে হবে। এছাড়াও অবশ্যই আবেদনকারীকে মোটরসাইকেল চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। উল্লেখ্য, নিয়োগকৃত নারী পুরুষ এমপ্লয়ি বা আপনাদের কর্মীদেরকে বাধ্যতামূলকভাবে মোটরসাইকেল চালাতে হবে। সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে মোটরসাইকেল চালানো শিখতে হবে এবং অবশ্যই আপনাকে বৈধ একটি ড্রাইভিং লাইসেন্স করে নিতে হবে। এরপরে 4 নাম্বার নিয়মটি হচ্ছে, নিয়োগপ্রাপ্ত ব্যক্তি আপনাদের শিক্ষানবিশকাল শেষে কর্ম মূল্যায়নের ভিত্তিতে আপনাকে চাকরিতে স্থায়ীকরণ করা হবে এবং পরবর্তীতে এখানে আপনাকে যে সকল সুযোগ সুবিধা দেওয়া হবে এখানে দেখতে পাচ্ছেন। এখানে যে সুযোগ সুবিধার মধ্যে প্রথমে দেখতে পাচ্ছেন 2টি উৎস ভাতা দেওয়া হবে, তারপর হচ্ছে জীবন যাত্রার ব্যয় ভাতা, তারপর হচ্ছে ঝুঁকি ভাতা, লাঞ্চ ভাতা, বৈশাখী ভাতা, কমিউনিকেশন ভাতা, এটা হচ্ছে মোবাইল ও ইন্টারনেট বিল যেটাকে বলে। এরপরে প্রভিডেন্ট ফান্ড, তারপর প্রভিডেন্ট ফান্ডের লোন, তারপরে হচ্ছে গ্র্যাজুইটি, তারপর হচ্ছে দূরবর্তী ভাতা, তারপরে আছে কর্মী কল্যাণ তহবিলের নীতিমালা অনুযায়ী নিজ এবং পরিবারের সদস্যদের চিকিৎসা খরচ। চাকরিতে যোগদানের সাথে সাথে আপনাকে মোটরসাইকেল কেনার লোন কিন্তু তারা দিয়ে থাকবে। এছাড়াও আপনাকে মোবাইল লোন, তারপরে মোবাইলের সিম লোন, ল্যাপটপ কেনা, ট্যাব ও ফুয়েল বিল ইত্যাদি তারা কিন্তু প্রোভাইড করে থাকবে। এছাড়াও এখানে কিন্তু তাদের যে শিক্ষানবিশকাল সেটা বলা নাই, আপনাদের একটু আগে আপনি বলেছি শিক্ষানবিশকাল এই সকল এনজিওতে মূলত 6 মাস থেকে সর্বোচ্চ 1 বছর হয়ে থাকে। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এই 6 মাস 1 বছর শিক্ষানবিশকাল পরে কিন্তু আপনাকে এই সকল ভাতা সহ আপনাকে এই যে বেতন তারা কিন্তু এখানে প্রোভাইড করবে। এরপরে এখানে দেখতে পাচ্ছেন শুধু আগ্রহী প্রার্থী, যোগ্য প্রার্থীদেরকে আগামী 15/8/2025 সাল অর্থাৎ 15 অক্টোবর 2025 সালের মধ্যে কিন্তু আপনাকে পরিচালক রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার যেটা রিক এর বরাবর কিন্তু আপনাকে দরখাস্তটা করতে হবে এবং এই দরখাস্ত বা আবেদনের সাথে কি কি যোগ করতে হবে সেটা আপনাদের বলে দিই। এখানে দেখতে পাচ্ছেন যোগাযোগের জন্য এখানে আপনাকে অবশ্যই একটি সচল ফোন নাম্বার সহ আপনাকে জীবন বৃত্তান্ত বা আপনার সিভি বা রিজিউম যেটাকে বলে সেটা আপনাকে লিখতে হবে বা আপনাকে কম্পিউটার টাইপ করতে হবে এবং সেই আপনার যে জীবন বৃত্তান্ত সেটা সেখানে অবশ্যই কিন্তু আপনার যে অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতার বিস্তারিত বিবরণ কিন্তু সেখানে থাকতে হবে। আপনি কোন এনজিওতে চাকরি করেছেন, কত বছর চাকরি করেছেন, কোন চাকরি করতেছেন বা কি পোস্টে আছেন সেগুলো কিন্তু অবশ্যই কবে থেকে কবে করতেছেন সেটা কিন্তু অবশ্যই উল্লেখ থাকতে হবে এই সিভির মধ্যে। এছাড়াও সকল শিক্ষাগত যোগ্যতা এবং চাকরির অভিজ্ঞতা সনদের আপনার সনদপত্র আছে যেটা আপনার অভিজ্ঞতা সনদপত্র সেটা অবশ্যই কিন্তু সত্যায়িত করে যেটা ফটোকপি সেটা কিন্তু জমা দিতে হবে। এছাড়া অবশ্যই আপনাকে জাতীয় পরিচয়পত্র এবং মোটরসাইকেল চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ আপনাকে সদ্য তোলা 1 কপি পাসপোর্ট সাইজের স্বচ্ছ বা পরিষ্কার ছবি কিন্তু আপনাকে এটার সাথে সংযুক্ত করতে হবে। অর্থাৎ আপনাকে একটি পূর্ণ সিভি লিখতে হবে যেটাতে অবশ্যই আপনার জীবন বৃত্তান্ত সহ আপনার সকল ইনফরমেশন সেখানে থাকবে এবং অবশ্যই আপনাকে একটি সচল ফোন নাম্বার দিতে হবে। তারপরে সকল শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা সনদপত্র এটা সত্যায়িত করতে হবে এবং আপনার জাতীয় পরিচয়পত্র এবং মোটরসাইকেল চালানোর ড্রাইভিং লাইসেন্স সহ আপনাকে 1 কপি কিন্তু সেটার ছবির সাথে আপনাকে সংযুক্ত করতে হবে এবং সংযুক্তি করার পরে এই সকল কাগজপত্র মূলত আপনাকে একটি খামে ভরে এই যে দেখতে পাচ্ছেন মানব সম্পদ বিভাগ রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিক, বাড়ি নাম্বার 88/A, সড়ক
সড়ক নাম্বার 7/A ধানমন্ডি আবাসিক এলাকা বা রেসিডেন্সিয়াল এলাকা যেটাকে বলে। এরপরে ঢাকা 1209 এই ঠিকানায় কিন্তু আপনাকে চিঠি, কুরিয়ার সার্ভিস, ডাকযোগ অথবা আপনি সরাসরি গিয়ে এই ঠিকানায় কিন্তু আপনার যে খাম সেটা কিন্তু জমা দিতে পারেন। এছাড়াও আপনাদের সুবিধার্থে আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি ভিডিওর লিঙ্ক দিয়ে রেখেছি, আপনারা যদি একটু দেখায় এখানে দেখতে পাচ্ছেন অফলাইনের মাধ্যমে বা চিঠির মাধ্যমে কিভাবে আপনি চাকরিতে আবেদন করবেন। এই লিঙ্কে ক্লিক করলেই অফলাইনের মাধ্যমে কিভাবে আবেদন করতে হয়, কি করতে হবে না করতে হবে সেটা বিস্তারিত কিন্তু সেখানে দেওয়া হচ্ছে। সেই ভিডিও দেখলে আপনি খুব সহজেই আপনার যে আবেদন সেটা কিন্তু করে ফেলতে পারবেন। এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন অবশ্যই আপনাকে খামের উপরে নিজ জেলার নাম লিখতে হবে, তারপর হচ্ছে পদের নাম লিখতে হবে। এছাড়াও আপনি যদি আমার এই ভিডিওটি দেখেন সেক্ষেত্রে আপনি খুব সহজেই বুঝে নিতে পারবেন যে আপনার কোথায় কি লিখতে হবে, খামের উপরে কোথায় কি লিখতে হবে না লিখতে হবে সেটার বিস্তারিত কিন্তু এই ভিডিওতে আপনি পেয়ে যাবেন। সো এই ভিডিও দেখলে আপনি খুব সহজে আপনার যে আবেদন সেটা কিন্তু নির্ভুলভাবে করতে পারবেন ইনশাআল্লাহ। এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে আপনাকে আবারও বলতেছি, আমি কিন্তু এই যে আবেদনপত্রগুলো অবশ্যই আপনাকে 15 আগস্ট 2025 সালের মধ্যে কিন্তু তাদের অফিসে জমা দিতে হবে। এই যে ঠিকানা, এই ঠিকানায় কিন্তু আপনাকে মূলত জমা দিতে হবে। এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে আপনি কোনো প্রকার আর্থিক লেনদেন করবেন না, সেক্ষেত্রে এখানে তারা সতর্ক করে দিয়েছে। সো এটি ছিল মূলত রিক এনজিওর সার্কুলার। এছাড়াও এটা যারা বিস্তারিত দেখতে চান তারা ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পেয়ে যাবেন, সেখানে গেলে আরও বিস্তারিত সেখানে দেখতে পাবেন। এছাড়াও আপনার যদি কোনো প্রকার বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আপনাদের যে কোনো সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।